বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উচ্ছ্বসিত ছাত্র জনতা, জুলাই ঘোষণাপত্রের সুস্পষ্ট রোডম্যাপ চান হাসনাত আব্দুল্লাহ। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। বাঁশের সাঁকোবানে 7,42,00,000 টাকা তুলে নিয়েছে পিরোজপুর এলজিইডি ঠিকাদার FTUTCL লিমিটেড। ভরাটার দখলে বিলীনের পথে মৌলভীবাজারের বরাক নদীর শুষ্ক মৌসুমে ধুধু বালুচর, বর্ষায় নির্মাঞ্চলে জলাবদ্ধতা। ওভারস্পিড, ওভারটেকিং সহ নানা কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে ঢাকা-মাও এক্সপ্রেসওয়েতে। 5 বছর 166 প্রাণহানি। চাঁদপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নানা সংকট, 12টি কার্ডিয়াক মনিটর থাকলেও সবগুলোই অচল। এবং ভারত যুদ্ধবিরতিতে রাজি হলেও সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতই থাকছে, সমস্যা সমাধানে আশাবাদী ইসলামাবাদ। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো ফোকাস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনে অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিচয়পত্র পরবর্তী কর্ম দিবসে জারি করা হবে বলেও জানান তিনি। এর পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধে সন্তোষ প্রকাশ করে জুলাই ঘোষণাপত্রের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি করেছেন হাসনাত আব্দুল্লাহ। সরকারের সিদ্ধান্ত 30 কার্য দিবস সুতীক্ষ্ণ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান তিনি। সিদ্ধান্তের প্রতিফলন জুলাই ঘোষণাপত্র দেখতে চায় ফ্যাসিবাদ বিরোধী জুলাই ঐক্য। ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্য ধারণ করে অটুট থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মোহাম্মদ মনিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এর নেতাদের বিচার করা এবং বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উল্লাস করেন আন্দোলনকারীরা। সরকারের এই সিদ্ধান্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবিতে সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দেন হাসনাত আব্দুল্লাহ। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। এই সময় শুধু দলীয় কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন আন্দোলনকারীরা। ফ্যাসিবাদ গণহত্যাকারী আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধের জন্য সর্বস্তরের জনগণ আবার মাঠে নেমে এসেছে। আওয়ামী লীগকে দল হিসেবে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এদিকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধে রাতে মগবাজার চৌরাস্তায় শুকরানা সমাবেশ করে জামায়াত। এতে অংশ নেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান।
এ সময় জামায়াতে আমির জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সময়ের দাবি ছিল, তাই হয়েছে। এটা আংশিক দাবি পূরণ হয়েছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হলে দাবি পূর্ণতা পাবে। আল্লাহ তাআলার লাখো লাখো প্রশংসা যে রব্বুল আলামিন ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের 18 কোটি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গভীর রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যর সঙ্গে একাত্মতা জানাতে শাহবাগে আসেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। জানান, ফ্যাসিস্ট প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। নেতৃবৃন্দ, দায়িত্বশীলরা পরামর্শ করছে, আমরা তাদের সঙ্গে রয়েছি, আমরা প্রতিটি পদক্ষেপে আছি ইনশাআল্লাহ। পরে রাতে যমুনা থেকে ফিরে সোমবারে আওয়ামী লীগের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি হলে আনন্দ মিছিল উদযাপন করার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আবার আপনাদেরকে জানিয়ে দেব। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার বিকেলে গুলশান কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশকে যেন আর কেউ তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, পাশাপাশি ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে ক্ষুদ্র জনগোষ্ঠীর ব্যবহার করেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন থাকলেও জনগণের কাছে তাদের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। বিএনপি এই সরকারকে সফল দেখতে চায়। তবে এখানে একটি কথা রয়ে গেছে, সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে। বাঁশের সাঁকো বানিয়ে 7 কোটি 42 লাখ টাকা তুলে নিয়েছে পিরোজপুর এলজিইডি ঠিকাদার ইফতি ইটুসেল লিমিটেড। কথা ছিল গার্ডার সেতু করবেন, করেছেন বাঁশের সাঁকো। এ যেন হীরক রাজার দেশ। দুর্নীতির এখানেই শেষ নয়, প্রকল্পের টেন্ডার হওয়ার পরপরই কাজ তো দূরের কথা, এলজিডির 1647 কোটি 48 লাখ টাকা তুলে নিয়ে গেছে ঠিকাদার। পিরোজপুরের সাবেক এমপি মহারাজি হাতে নিয়েছেন বরাদ্দের কয়েকশো কোটি টাকা। এসব প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত না করে উল্টো 5 আগস্টের পর আবারও কাজ দিয়েছে কয়েকশো কোটি টাকার। শাহাদাত টিশাদের অনুসন্ধানী প্রতিবেদন। এই বাঁশের সাঁকো বানাতে খরচ হয়েছে কত জানেন? 7 কোটি 42 লাখ টাকা। চমকে গেলেন? এমন চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশেরই পিরোজপুর সদরের কদমতলা গ্রামের এই সাঁকোতে। এটি হীরক রাজার দেশকেও হার মানাবে। আমরা আবার শুনি যে ব্রিজের বিল টিল সব কমপ্লিট, মানে ব্রিজ কমপ্লিট, বিল কমপ্লিট আনা হয়ে গেছে। এই ব্রিজটা আজ 14-15 বছর এইভাবে আছে, ঝুঁকিপূর্ণ। ইফতি ইটিসিএল লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে 96 মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু বানানোর ঠিকাদারি দেয় এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর। কিন্তু ঠিকাদার করলেন কি? জলজান্ত বাঁশের সাঁকো দিয়ে তুলে নিয়ে গেছে প্রায় 7.5 কোটি টাকা। আবার স্থানীয় নির্বাহী প্রকৌশলী দপ্তরের কাগজে উল্লেখ করা আছে নাকি এখানে গার্ডার সেতু তৈরি হয়েছে। এই ইফতি ইটিসিএল লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের আপন ছোট ভাই, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। লুটপাটের এখানে শেষ নয়। খানাখন্দে ভরা নাজিরপুর উপজেলা সদর থেকে বৈঠাকাটা সড়কটি প্রায় 17 কিলোমিটার। টেন্ডার অনুযায়ী আগামী জুনে সড়কটির কাজ শেষ হওয়ার কথা। কাজ তো হয়নি, উল্টো সড়কটির জন্য বরাদ্দকৃত 40 কোটি 3 লাখ টাকা তুলে নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইউটিসিএল লিমিটেড। কাজের মেয়াদও শেষ হলো না। কিভাবে কার সহায়তায় গুনে গুনে 40 কোটি টাকা তুলে নিল ঠিকাদার? ঘটনাটি ঘটে স্বৈরাচার সরকার পালানোর কিছুদিন আগে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের রাস্তা এটি। সরকারি কাগজে সড়কের কাজ শেষ হয়েছে উল্লেখ করে বরাদ্দের পুরো 6 কোটি 85 লাখ টাকা তুলে নেয় ঠিকাদার। কিন্তু কাজ কেতাবে আছে, গলে নেই অবস্থা। একই রকমভাবে পাশের আরেকটি সড়কেও কাজ না করে কাগজে কাজ দেখিয়ে আরও 5 কোটি 54 লাখ টাকা তুলে নেয় ঠিকাদার। এই দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে তদন্ত হয়েছে এবং জেলা দুর্নীতি দমন অফিস কর্তৃক তদন্ত হয়েছে এবং প্রাথমিকভাবে এই দুর্নীতি সত্যতা পাওয়া গেছে
এবং দুর্নীতি দমন কমিশন এর আলোকে তাদের বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছেন। এমন আত্মসাৎ করেছেন খোদ ইফতি ইউটিসিএল এর কর্ণধার ও পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভান্ডারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। সাবেক এমপি মহারাজের ছত্রছায়ায় এই পরিবারই 8টি লাইসেন্সে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডির অধীনে 128টি সেতু নির্মাণে প্রায় 236 কোটি টাকা পকেটে পড়েছে মহারাজের পরিবার। ভুয়া কাগজপত্রের মাধ্যমে কাজ না করেই তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে 125টি স্কিমে 269 কোটি 28 লাখ 98 হাজার টাকা তুলে নিয়ে গেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে উঠে আসে প্রকল্পের কাজ না করেই 1647 কোটি 48 লাখ টাকা উঠিয়ে নিয়েছে এলজিইডির পিরোজপুর নির্বাহী প্রকৌশলী কার্যালয়। এত লুটপাটের পরও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কালো তালিকাভুক্ত না হয়ে 5 আগস্ট পরবর্তীতে এখনও বীরদর্পে 280টি ঠিকাদারি কাজ নেয় মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সরকারি শত শত কোটি টাকা লুটপাট করেও এখনও 836 কোটি 84 লাখ টাকার ঠিকাদারি কাজ ভাগিয়ে নিয়েছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স। অথচ এই মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে স্বৈরাচারের আমলে কাজ না করেও কয়েকশো কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় এলজিইডির তদন্ত কমিটি। ভুয়া বিল বানিয়ে কয়েকশো কোটি টাকা আত্মসাতের বিষয়ে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের ডিএমডির কাছে জানতে চাইলে নিজেদের পক্ষে সাফাই গাইলেন। এই বিষয়টাতে কোনো ডকুমেন্টারি কোনো কিছুই আমরা পাইনি এই ধরনের, এবং এই ধরনের যেটা অভিযোগ সেটা শুধুমাত্র মৌখিকভাবে আপনার মুখে শুনলাম, কিন্তু লিখিত আকারে বা এই ধরনের কোনো উইথ এভিডেন্স স্পেসিফিক কোনো কিছুই আমাদের কাছে এসে পৌঁছায়নি, এবং আমরা এই ধরনের কোনো কিছুরই কোনো সত্যতা পাইনি। সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব দুর্নীতির তদন্তের বিষয়টি তুলে ধরে বলেন, অর্থ আত্মসাতের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার ছোট ভাই সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। একই সাথে এলজিইডির কর্মকর্তারা ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে টাকা তোলেন বলেও জানান তিনি। লুটপাট এর সাথে যারা জড়িত, যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তদন্তে দেখা যায় সাবেক এমপি মহারাজের ভাই মিরাজুলের প্রতিষ্ঠান ইফতি ইউটিসিএল প্রাইভেট লিমিটেড, সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল, এইচএস ইঞ্জিনিয়ার্স, রূপালী কনস্ট্রাকশন, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স এই 5 ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল তৈরি করে টাকা আত্মসাৎ করা হয়েছে। এখনও অব্যাহত আছে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের ঠিকাদারির নামে টাকা আত্মসাতের অপতৎপরতা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। আমরা যুক্ত হচ্ছি। সুমন, মানুষের উপস্থিতি কেমন দেখছেন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে? কি কি আয়োজন করা হয়েছে জানাবেন আমাদের। অবশ্যই, আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, কুমিল্লা আসলে আমরা দেখেছি তারা আয়োজন শুরু করেছেন, মন্দিরে তারা প্রার্থনা শুরু করেছে, তবে এখনো সেভাবে সকলে আসেনি। তবে একটু জানিয়ে রাখি, যেহেতু অহিংসা পরম ধর্ম, আসলে বৌদ্ধর 25তম বৌদ্ধের আজকে জন্মদিন, সেই বৌদ্ধ জন্মদিনের শীল গ্রহণ, অষ্ট পরিষ্কার সংগদান, বুদ্ধ পূর্ণিমা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তারপরে আসলে তারা মন্দিরে পূজা দিবেন, পুজো দিয়ে তারা সকলে আছে ভোজন গ্রহণ করবেন। তাই এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করছি, আসলে আপনাদের আজকে অহিংসা পরম ধর্ম সকল প্রাণী আসলে সুখে থাকবে, এসে কি বলবেন আপনারা, কি জন্য প্রার্থনা করছেন? আমরা পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এরকম প্রার্থনা করি আর কি, যাতে সকলে সুখে থাকে, শান্তিতে থাকে। আর আজকে হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম, সিদ্ধি লাভ, জ্ঞান লাভ আর কি, আর পরিনির্বাণ একই দিনে হয়েছেন। এজন্য বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় আর কি। যেটা বলছেন বৌদ্ধ পূর্ণিমার যে আয়োজন আমরা দেখছি, আলোচনা সভা সহকারে আসলে সকল কিছু তারা সম্পূর্ণ করছেন, এবং তারা ভোজন করবেন, মন্দিরে প্রার্থনা করে ভোজন করবেন। আমাদেরকে জানিয়েছেন আসলে মহা পরিনির্বাণ দিবস, স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমার যে 75তম শুভ বুদ্ধ জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে শিলে গ্রহণ, অষ্ট পরিষ্কার আসলে সংগদান, আসলে এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করছি, বুদ্ধ পূর্ণিমা শীর্ষক এখানে যে পুরোহিত রয়েছেন সে আমাদেরকে জানিয়েছেন সকলে আসছেন, তারা এসে তারপর আগে প্রার্থনা করবেন, করে আসলে এই আলোচনা সভার কার্যক্রম পরিচালনা করছেন। সবকিছু মিলিয়ে বলা চলে 10টা বা 10:30টার মধ্যে সকলে আসবেন, এবং তারা এখানে এসে তাদের যে বুদ্ধ যে জন্মদিন উপলক্ষে সকলে এখানে প্রার্থনা করবেন, ভোজন করবেন। তারপরে জগতের সকল অহিংসা ধর্ম নিয়ে তার বলছে সকল
ধর্মের প্রাণ যাতে সুখে থাকে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ অতসী। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে বৌদ্ধ পূর্ণিমার আয়োজন সম্পর্কে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভরাট আর দখলে বিলীন হওয়ার পথে এক সময়ের খরস্রোতা মৌলভীবাজারের বরাক নদী। আওয়ামী লীগ সরকারের সময় অপরিকল্পিত খনন কার্যক্রমে টাকার অপচয় হলেও প্রাণ ফেরেনি নদীতে। উল্টো এমন পরিস্থিতি হয়েছে যে শুষ্ক মৌসুমে ধুধু বালুচর, বর্ষার জলাবদ্ধতায় নিম্নাঞ্চলের মানুষের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এতে কৃষকরা পড়ছেন বিপাকে। সহকর্মী সালেহ এলাহি কুটির পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ও মুনমুখপুর ইউনিয়নের সীমানা ঘেঁষে প্রবাহিত হয় বরাক নদী। কুশিয়ারা নদী থেকে উৎপন্ন হয়ে হবিগঞ্জের বিজনা নদীতে পতিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড 2018 সালে প্রায় 1,30,00,000 টাকা ব্যয়ে সদর উপজেলার অংশে 8 কিলোমিটার অংশ খননের উদ্যোগ নেয়। নদীর দুই তীরে বৃহৎ অংশ ছেড়ে অপরিকল্পিত খনন করায় নদীর অংশে স্থানীয়দের অনেকেই দখল করে ঘরবাড়ি তুলেছে। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই চাঁদপুর, কাটারাই, আলাপুর, মুকিমপুর সহ বিভিন্ন গ্রামের মানুষ প্রতি বছর জলাবদ্ধতার কবলে পড়ে। শুষ্ক মৌসুমে যা শুকিয়ে যায়, এতে আগের মতো ফসল উৎপাদন হয় না। আসার কোনো কাজ হইছে না, কোন যে পয়সা ব্যয় হইছে এই পয়সা মানে কোনো ফায়দা জনগণে পাইতেছে না। সরকার নামে মাত্র খনন করছে, কোনো কাজে আসে নাই। এখন তো বাড়িঘর হয়ে গেছে। হাজার আমল 15 বছরের ভিতরে বড়ার দিয়া দখল করিয়া দেখার বাড়িঘর হইয়া। আমরা ছোটবেলায় বরাক নদী সাঁতার কাটছি 200 ফিট পাশে আছি। এখন বর্তমানে বরাক নদী বড় উঠোয় আমরা কুমির বাঁধতে আছি। আগে খুব গভীর আছিল, বড় আছিল এই বরাক নদীটা। মানুষের দুইকে অব্যাই দিয়ে পানি তুলিয়া ক্ষেত কৃষ্টি খামার করছে। সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে নদীটি সঠিকভাবে খনন করা হয়নি। ক্ষমতার দাপটে অনেকেই দখল করে নিয়েছে বলে জানান সাবেক ইউপি চেয়ারম্যান। যদি সুন্দর খনন হয় তো দুইও পাড়ার মানুষের কৃষির উৎপাদন হইব, কৃষির সুবিধা হইব, মাছ চাষ হইব, সবকিছু হইব, মাছও পাইব, মানুষের জনগণের উপকার হইব। দখলমুক্ত করে বরাক নদীর অংশ খনন করা হলে পানি স্বাভাবিক গতিতে প্রবাহিত হবে বলে জানান এই কর্মকর্তা। এই বিষয়টা পুরোটাকে অ্যাড্রেস করে এটাকে পুরোটাই আবার একদম পুরো উচ্চ থেকে পজিত পর্যন্ত পুরোটা খনন করা প্রয়োজন। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নদীর অস্তিত্ব সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি নদীপাড়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ওভারস্পিড, ওভারটেকিং, সেই সঙ্গে যত্রতত্র পার্কিং আর পারাপারে রীতিমতো দুর্ঘটনার আতুরঘরে পরিণত হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এছাড়া অনভিজ্ঞ চালক ও আইন অমান্য করার প্রবণতার কারণে মৃত্যুর মিছিল বাড়ছে। হাইওয়ে পুলিশ বলছে, এক্সপ্রেসওয়েতে চলাচলের সুনির্দিষ্ট আইন ও নির্দেশনা মেনে চললে কমে আসবে দুর্ঘটনা। সুমিত সরকার সুমিনের তথ্যছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। এক্সপ্রেসওয়েতে নিরবচ্ছিন্ন চলবে যানবাহন। সে সড়কে থাকবে না কোনো মোড়, ক্রস মুভমেন্ট ও অবৈধ গাড়ি পার্কিং। পথচারী পারাপার হবে ফুটওভার ব্রিজ দিয়ে। এক্সপ্রেসওয়ে ব্যবহারে এসব নির্দেশনা থাকলেও দেশের সর্বোচ্চ আধুনিক মহাসড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সেই আইন অনুসরণ না করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মাইলেজ তো আছে 80, কিন্তু সবাই গাড়ি চালাচ্ছে 120, 130। দেখা যাচ্ছে কিছু কিছু গাড়ি কন্ডিশন ভালো না, তার 120-30 টানার মতো স্পেস নাই, কিন্তু সে টানতেছে। মানে রাস্তা পার হচ্ছে মানুষ, গাড়ি বের করার ক্ষমতা নেই। বেশিরভাগ করে রাত্রে করে যে গাড়িগুলো চলে, মানে বেপরোয়া গতিতে গাড়িগুলো চলে, ঠিক আছে। পরিসংখ্যান বলছে 2020 সালে চালুর পর থেকে 2025 সালের মে মাসের 9 তারিখ পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 1053টি দুর্ঘটনায় প্রাণ গেছে 166 জনের। যার অন্যতম কিছু কারণ যানবাহনের অতিরিক্ত গতি, ওভারটেক করার প্রবণতা এবং বিকল যানবাহন মহাসড়কের পাশে রেখে সংস্কারের সময় অপর যানবাহনের ধাক্কা। মোটরসাইকেলে বেপরোয়া গতি আর বাসের হেল্পারদের স্টপেজ ছাড়া বিভিন্ন জায়গায় যাত্রী নামানো, এইসব কারণে রাস্তায় দুর্ঘটনার সংখ্যা বেশি। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। গেল বৃহস্পতিবার ওই মহাসড়কে চাকা বিকল হয়ে থেমে থাকা অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ যায় একই পরিবারের 4 জন সহ 5 জনের। এসব দুর্ঘটনা নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি দক্ষ চালক দিয়ে যানবাহন পরিচালনার তাগিদ ফায়ার সার্ভিসের। চালকদের ঠিকঠাক মতো প্রশিক্ষণ থাকে না, এছাড়া যত্রতত্র গাড়ি থামানো হয়, দ্রুত গতি প্রতিযোগিতার মনোভাব নিয়ে তারা গাড়ি চালায়। এই কারণেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত এত দুর্ঘটনা ঘটছে।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। প্রতিনিয়ত কিন্তু আমরা ওভার স্পিডের বিরুদ্ধে বা ব্যাপক গাড়ির বিরুদ্ধে এবং ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এই গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহনে যে ধারাগুলো রয়েছে আমরা সবগুলো কিন্তু প্রয়োগ করে যাচ্ছি। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই মহাসড়কটিতে দুর্ঘটনা কমে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তঃসত্ত্বা স্ত্রীকে মাদারীপুর থেকে ঢাকায় নেয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় স্বামী বিল্লাল সহ পরিবারের আরও 3 সদস্য। ভাগ্যগুণে বেঁচে যায় স্ত্রী। সেদিনই হাসপাতালের কোল জুড়ে জন্ম নেয় ফুটফুটে পুত্র সন্তান। শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। মাদারীপুর সদর উপজেলার দুধখালী গ্রামের বিল্লাল ফকির অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গেল বৃহস্পতিবার ঢাকায় হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সঙ্গে ছিল মা, বাবা আর বোন। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলা এলাকায় আসলে তাদের অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার হয়ে যায়। এতে মহাসড়কের পাশে থামিয়ে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করছিল ড্রাইভার। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় বিল্লালের মা। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স ড্রাইভার সহ বাকিদের হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। বিল্লালের স্ত্রী ছাড়া সবাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেদিনই বিল্লালের স্ত্রীর কোল জুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু বিল্লালের আর আদর করার সুযোগ হলো না নিজের ছেলেকে। নবজাতকও কোনোদিন পাবে না বাবা দাদা দাদির আদর। সংসারের লোক ছিল, আজকে বিদায় হয়ে চলে গেল। এমন একটা লোক ছিল, 7 নম্বরে আমি এই ওয়ার্ডের মেম্বার থাকাকালে আমি দেখি নাই কোনোদিন হাতের কোনো কাঁধে কোনো মানুষের কষ্ট হয়েছে। এই দুর্ঘটনায় শোক বইছে পরিবারে। আর কোনো পরিবারকে যেন এরকম কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে না যেতে হয়, সেজন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলছেন নিহতের স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে চালু করা হয় কার্ডিওলজি বিভাগ। তবে আলাদা বিভাগ থাকলেও কার্ডিয়াক মনিটর সহ নানা সংকটে চলছে কার্ডিওলজি বিভাগটি। 16 শয্যার বিপরীতে 12টি কার্ডিয়াক মনিটর থাকলেও সবগুলো মনিটর এখন অচল। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শরীফ আহমেদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। হৃদরোগ সহ হৃৎপিণ্ডজনিত বিভিন্ন সমস্যায় রোগীদের চিকিৎসা দিতে 2012-13 অর্থ বছরে চাঁদপুর জেনারেল হাসপাতালে চালু হয় কার্ডিওলজি বিভাগ। এ বিভাগের রোগীদের 24 ঘন্টা মনিটরিংয়ের প্রয়োজন হয়। তাই 16 বেডের বিপরীতে 12টি কার্ডিয়াক মনিটর স্থাপন করা হয়, যেই মনিটরের মাধ্যমে রোগীর প্রতিনিয়ত ইসিজি, হার্ট রেট, ব্লাড প্রেশার ও শরীরের তাপমাত্রা প্রদর্শন ও নিয়ন্ত্রণ করা হয়। তবে বর্তমানে হাসপাতালে সবগুলো কার্ডিয়াক মনিটর অব্যবহারযোগ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে ইমার্জেন্সি কেয়ার ইউনিট থেকে 2টি মনিটর নিয়ে নামমাত্র সেবা দেওয়া হচ্ছে রোগীদের। এছাড়াও পর্যাপ্ত ইসিজি মেশিন ও ওষুধ সংকট রয়েছে বলে জানায় চিকিৎসকরা। যে পরিমাণ রোগী আমাদের আসে সেই রোগী হিসেবে আমাদের কিন্তু এখানে লোকবল সংকট প্রথম যেটা, সেটা আরেকপর হলো সার্বক্ষণিক ইসিজি করার জন্য যে কয়টা মেশিন দরকার সেটাও আমাদের পর্যাপ্ত পরিমাণে নাই। তারপরে যে মনিটরগুলি, সেই মনিটরগুলির বেশিরভাগ মনিটরগুলি এখন ঠিকমতো কাজ করে না। প্রতিনিয়ত ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগী ভর্তি থাকেন হাসপাতালটিতে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয়। আমাদের বেড হচ্ছে 16টা, কিন্তু আমাদের রোগী হয়ে যায় প্রায় 3 গুণ। হ্যাঁ, 16টা বেডের রোগী প্রায় 36-এর উপরে উঠে যায়। সেক্ষেত্রে আমাদের নিচেও পর্যাপ্ত জায়গা নেই। একটা পেশেন্টের বেডের নিচে যতটুকু স্পেস দরকার সেটার কোনো স্পেস নাই। কিন্তু এখন আমরা তো রোগী ফেলে দিতে পারবো না, বা রোগীর প্রাথমিক চিকিৎসা তাকে দিতে হবে। সেজন্য আমাদেরকে কোনো রকমে একই সিটে 2-3 জন পেশেন্ট বসে কাজ করতে হয়। ব্যারাকেল দিতে পারতেছি না, এসটিকে দিতে পারতেছি না। তাছাড়া মনিটর মেশিন না থাকার কারণে আমি প্রেসারও দেখতে পারছি না, পালস অক্সিমিটারও দেখতে পারতেছি না। হাসপাতালে কার্ডিওলজি বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত স্থাপনের দাবি রোগী ও স্বজনদের। একটা রোগীর হার্টবিট উঠানামা করে আমরা বুঝতে পারি মেশিনের মাধ্যমে। এখন মেশিনটা যদি নষ্ট থাকে আমরা তো বুঝতে পারি না রোগীটা কখন কি অবস্থায় আছে। আমরা তো রোগী, আমরা তো ডাক্তারের কাছে আসি সেবার জন্য। যদি সেবা যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ না হয় আমরা কোথায় যাবো?
গেল বছর হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতির চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো পাওয়া যায়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরের হাসপাতাল শাখায় চাহিদাপত্র দিয়েছি যাতে নতুন কার্ডিয়াক মনিটর বরাদ্দ দেওয়া হয়। ওনাদের প্রকিউরমেন্ট সম্পন্ন হলে ওনারা আর কি আমাদেরকে মেশিনগুলো চাহিদা সরবরাহ দিতে পারবেন। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা চিকিৎসক, রোগী ও তাদের স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।